আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। আব্দুল জলিল, বয়স কত? এখন বর্তমানে বয়স 26। 26 বছর। ঠিক আছে, শুরু করেন আপনি একেবারে ছোটবেলা থেকে। আমার বয়স যখন 3 বছর, পদ্মা নদীর পাড়ে, তারপর নদীটা ভাঙা যায়। নদী ভাঙার পরে আমরা গ্রাম থেকে আসা পড়ি মুন্সিগঞ্জে আসা বসবাস করি। বসবাস করার পরে বাবা তখন কি করতো আপনার? আমার বাবা তখন কোনো কাজ করতো না, তো হঠাৎ করে এক কোম্পানিতে জব নেয়। ওই কোম্পানিতে আব্বু ম্যানেজার হিসাবে জয়েন করার পরে তখনকার কিছুদিন ভালোই চলে, আমাদের সংসারটা অনেক খুশিতেই চলে। এরকম খুশি মনে হয় না আর জীবন আমি কখনো পাইছি। আচ্ছা। এই ফার্স্ট মনে হয় আমি দেখছি। তারপর বাবা হঠাৎ করে একদিন দুর্নীতি মামলা দিয়ে পড়ে যায়। তখন বয়স কত আপনার? তখন আমার বয়স 4 থেকে 4.5 বছর। আচ্ছা। তা দুর্নীতি মামলায় পড়ে যায়, তা বাবারে জেলে নিয়ে যায়। জেলে নেওয়ার পরে আবার 1 মাস জেল খাটার পরে জেলে থেকে বার এসে ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আব্বু তারপরে বেকার হয়ে যায়। বেকার হওয়ার পরে আবার ঢালাই কাজ শুরু করে। আচ্ছা। ঢালাইয়ের সর্দার। আচ্ছা আচ্ছা। ঢালাই সর্দাতেও কাজ করে বাবা। মিনিমাম কাজ নিলে মনে করলেন 2 দিন 3 দিন এরকম, মানে মানুষ যদি লাগে 10 জন, সে লয়ে যেতেছে 15 জন। হ্যাঁ, ঠিক আছে, দেখা গেছে এই কাজটায় আমার লাভ হবে 10 টাকা, সে বলতেছে 1 টাকা লাভ হইলেই হবে। হ্যাঁ। ঠিক আছে, এমন করে মনে করেন প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা ঋণ হয়ে যায়। তখন বয়স কত আপনার? তখন আমার বয়স মিনিমাম 7 বছর বয়স। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3টা ভাই শুধুমাত্র। আচ্ছা। আর আমাদের সবাই দেখলে বলতো যে 3 ভাই, আমরা 3 লাখ টাকার মাল। আচ্ছা, আপনাদের দেখলে বলতো 3 লাখ টাকার মাল। কেন বলতো এটা? এটা বলতো এই কারণে যে আমাদের বাবা কখনো আমাদের খাওয়ান দিত না। ওই যে জেলের থেকে আসার পরে তারপর মনে করেন কোনোদিন আমাদের ঠিকমতো খোঁজ খবরও নিত না, কোনো খাবার দাবারও দিত না। আচ্ছা। এই জন্য আমার আম্মু অনেক কষ্ট করছে আমাদের জন্য। ছোটোর থেকেই মনে করলেন ওই জেলের থেকে আসার পরে আমাদের আলু দিয়া ভাত শুধু খাওয়াইতো। ভাতও পাইতাম না, আমরা শুধু আলু সিদ্ধ করে খাইতাম। ওই আলু খেয়েই আমরা বাঁচতাম। এমনও দিন গেছে আমাদের মানুষের বাড়ির ফ্যান খেয়ে থাকতাম, এত খারাপ অবস্থা ছিল। এত খারাপ অবস্থা ছিল। আব্বু ভালো চলতো, মানুষ খাওয়াইতো, কিন্তু আমরা যে 3টা ভাই ছিলাম, কখন আমার বাবা কখন আমাদের দিকে নজরই করতো না। আচ্ছা। ঠিক আছে, যদি কোনো মানুষের কাছে সে টাকা চাইতো, টাকা পাইতো, কিন্তু আমার আম্মু যদি কারো কাছে টাকা চাইতো, কিন্তু পাইতো না। এই জন্য তারপর এমন করে আপনার ব্রিজের কাজ নেয় আমার আব্বু। ব্রিজের ভিতরে মিনিমাম 35,000 টাকা লস খেয়া যায়। আচ্ছা। এই 35,000 টাকা লস খাওয়ার পরে আরো একটা কাজ নেয়, একটা আদর্শ স্কুল। ওই স্কুলেও মনে করলেন 15,000 টাকা লস খেয়া যায়। এমন করে মিনিমাম 1 লাখ টাকার মতো ঋণ হয়ে যায়। তারপর আমরা মুন্সিগঞ্জ থেকে আইসা পড়ি নারায়ণগঞ্জ আসার পরে তা আব্বু ভাঙ্গারি ব্যবসা করে। আবার একই অবস্থা, কিন্তু খাওয়ান দাওয়ান কিচ্ছুই দেয় না। আম্মু তো কষ্টই করে যেতেছে, গার্মেন্টসের চাকরি নেয়, চাকরি করলো। আব্বু ঠিক মতো খোঁজ খবর রাখে না। আম্মুর সাথে তারপর রাগারাগি অনেক কিছু চলতো। তারপর আস্তে আস্তে বড় হইতাছি। বড় হওয়ার ভিতরেই হঠাৎ আমার স্কুলে ভর্তি করাইলো। তখন বয়স 9 বছর। 9 বছর বয়সে স্কুলে ভর্তি করাইলো। স্কুলে ভর্তি হইলাম, ক্লাস গোল্ডেন পাইলাম 1-এ থাকতে। আচ্ছা। ভালোই পড়ালেখা করতাম, কিন্তু আমার বড় ভাই 3-তে পড়ে, তখন আমি 1-এ। পড়ার পরে তারপর 2 ভাই ভালোই চলতেছে। 2-তেও পড়লাম। 2-তে পড়ার পরে 3-তে উঠলাম। 3-তে উঠার পরে পড়ালেখা করতেছি। আম্মু বলতেছে যে তুই ছোট থাকতে আমার নিয়ত ছিল তুই পেটে থাকতে যে তোর মাদ্রাসায় ভর্তি করাম। আচ্ছা। তা আমি বললাম মাদ্রাসায় ভর্তি করাবা, এখন মাত্র 3-তে পড়ি, তাইলে কেমনে হবে? কয় না, তোর পড়তেও হবে। তা আমি বললাম ঠিক আছে পড়বো, নাহলে 3টা পড়ি। তা আমার আব্বু তখন পটকার ব্যবসা করে, চুল দিয়ে আছে না, চুল দিয়ে পটকার ব্যবসা করে। এটা কি জিনিস? এটা চুল দিয়া তা পটকা, বাচ্চাদের ছোট ছোট পটকা বিক্রি করে তখন। আচ্ছা আচ্ছা, আমার জানা নাই আর কি। যাই হোক, তারপর ঠিক আছে, ওই পটকা মনে করেন বিক্রি করে। তা আব্বু আমার আনতে পাঠাইলো, মনে করেন আসতেছিলাম। আর তখন তো ছোট, তা আমি কি করছি, গাড়িতে দিছি লাভ। গাড়িতে লাভ দিচ্ছি, তারপর ওই মানুষ জনগণে আটকায় ফেলাইছে গাড়িটারে। গাড়ি থেকে লাভ দিচ্ছি, তারপরে যে আমার এই জায়গায় দাগ আছে। আপনি তখন কোন ক্লাসে? ক্লাস 3-তে পড়েন? কেন 3-তে পড়ি। গাড়ি থেকে লাভ দিলেন কেন? গাড়িতে লাভ দিলাম, আমার যদি অন্য এলাকায় নিয়ে যায়, আমি তো চিনি না। কে নিয়ে যাচ্ছে আপনাকে? ওই গাড়িওয়ালায়, মানে গাড়ি তো ভরা মানুষ। তা আমিও মনে করেন নামমু,
হ্যাঁ। তা তারা তো গাড়ির সামনে আগাইবে, আমি মনে করছি বেশি গেছে গা, এই জন্য আমি লাভ দিছি। আচ্ছা, তারপর তারপর দিয়ে আমি অ্যাক্সিডেন্ট হই, তারপর দুই জায়গায় দাগ আছে আমার হ্যাঁ। এখনো, ঠিক আচ্ছা, আছে। তারপর আমার নিয়ে হাসপাতালে ভর্তি করে, তা ডাক্তারের হাসপাতালে ভর্তি করার পর 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। আচ্ছা, জ্ঞান ফিরার পর আম্মু আবার কইতাছে যে এত বিপদ হইতাছে পোলাটার উপর, পোলাটার তো নিয়ত করছিলাম মাদ্রাসায় দিমু, পোলাটা যেতে চাইতেছে না, ঠিক আছে। তা আমি কইছি যা হোক না, আর সুস্থ হই তারপর যাই। তা আম্মু কয় ঠিক আছে যা, তোর সময় হলে তুই যাস। এর ভিতরে আরো বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়ে গেল, ওই স্কুলের বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়ে গেল গা। বন্ধু বান্ধবের সাথে চলতাছি হঠাৎ করে এক বন্ধু অফার দিল যে রেল লাইনের ওইগুলো আমরা ছুটামু, ছুটাইয়া বিক্রি করুম। তখন কিন্তু বাবা ঠিকই ওই আম্মু গার্মেন্টস থেকে মনে করলেন তখন 3500 টাকা বেতন পায়, ওই বেতন পাই আমাদের সংসার চলে, ঠিক আছে। আর বড় ভাই তখন আমাদের এই নিউ মার্কেট, ডায়ার বাজার নিউ মার্কেটে আমার মামার দোকানে টেলারি কাজ করে। বড় ভাই জীবনে অনেক কষ্ট করছে আমাদের সাথে। তারপর কি করি, ওই ইয়াগুলা খুলাইয়া এমন প্রায় 2-3 মাস খোলাই তার মাঙ্গাই দোকানে বিক্রি করি। হঠাৎ একদিন আমাদের এলাকার বড় ভাই, এলাকারই নামি দামি এক বড় ভাই, ওই বড় ভাইও ভাঙ্গাই দোকান দিছে, আচ্ছা, ঠিক আছে। ওই বড় ভাইয়ের চোখে পড়ে যাই, খোয়াইতে গিয়া চোখে পড়ে গেলে গা ওই বড় ভাই ধরে ফেলায়। ধরার পরে বলতেছে তোরা কি করস? তা আমরা কিছু করি না। তাহলে তোকে হাতে কেন আর তোকে কোমরও কেন, এগুলা তোরা এখনই পুলিশে দিয়ে দিম, ওকে, ঠিক আছে। তা বললাম ভাই আমরা তো ছোট মানুষ, আমাদের মাফ করে দেন, আর জীবনও হবে না, ঠিক আছে। কয় না তোর গার্জিয়ান লাগবে, তোদের গার্জিয়ান ছাড়া ছাড়ুম না, নাহলে পুলিশে দিয়ে দিব, এদিকে সরকারি মাল, ঠিক আছে। তা অনেক রিকোয়েস্ট করবার, এদিকে আবার আমার বাপেরে ওই বড় ভাই চিনে। আপনারা কি করছিলেন, মানে জিনিসটা কি ছিল? দেখবেন রেল লাইনের ভিতরে, ঠিক আছে, যে লাম্পা কাঠের ভিতর দিয়ে তারপর দেয়া ওই একগুলা গোল এক ধরনের ইয়ে আছে, ওগুলা আপনি চুরি করতেন? হ্যাঁ, চুরি করতাম। মানে ওই সময় চুরি করতেন না, চুরি করার দলের সঙ্গে ছিলেন? কি ছিলেন? আচ্ছা, এদের সাথে পরিচয় হলো কিভাবে আপনার? এদের সাথে পরিচয় হয়েছে ওই ভাঙ্গাই দোকান থেকেই। আচ্ছা, ওরা আমার সাথেই চলতো এক সময়, তারাই আগে চুরি করতো, তাদের সাথে মানে ওই অভাব জিনিসটাই আমাদের ঘায়াল করছে। তারপর ওই থেকেই কেমনে গেলেন, ঘটনাটা বলেন তো একটু আমাকে, কিভাবে গেলেন? এত রাতারাতি তো জান নাই। হ্যাঁ, ঠিক আছে। এক বন্ধু আইলো, বন্ধু বলতেছে আজ একটা কাজে যাবো। বলতেছে কি কাজ? কয় আছে চল, ঠিক আছে। কয় গেলাম, তাই বলে না এই কাজ করতাম না, এই কাজ ভালো লাগে না। কয় না এই কাজে টাকা আছে। তখনকার মনে হয়তো 10 থেকে 12 টাকা কেজি লোহা, আচ্ছা, ঠিক আছে। 12 টাকা কেজি হইলে দেখা গেছে উঠি যদি 2 থেকে 3টা খোয়াইতাম 1 কেজি হয়ে যেত গা, ঠিক আছে। এমন 2 থেকে 3টা 1 কেজি হয়ে গেলে মনে করলেন দেখা গেছে প্রতিদিন দৈনিক খোয়ান যেত 30 থেকে 40 পিস, ঠিক আছে। 30 থেকে 40 পিস দেখা গেছে ওটি হালকা লড়া থাকলে উড়ি পাথর দিয়ে বাড়ি দিলে খোয়া যায়। আচ্ছা, আপনি কটা করে চুরি করলেন? কোথা থেকে চুরি করতেন, কোন রেল সামনে থেকে? এটা হইতেছে কি আপনার নারায়ণগঞ্জ থেকে আচ্ছা ঢাকা কমলাপুর উঠে, আচ্ছা, আপনার ইয়ার থেকে গ্যান্ডারের থেকে ধরে বাঙালি দোকানে বিক্রি করতেন? বাঙালি দোকান ছিল আমাদের এলাকায়, আচ্ছা, ঠিক আছে। কত করে কেজি বিক্রি করতেন? 12 টাকা। 12 টাকা কেজি, আচ্ছা। তারপর 3টা 1 কেজি হইতো, ওজন ছিল, অনেক ওয়েট ছিল। আর একটা আছে লম্বা পদের, ওইগুলা 10-12টা দিলে 1 কেজি, আচ্ছা। এইগুলো আবার নাট আছে, নাটও দেখা যায় অনেক সময় নাট আলগা হয়ে গেছে, ওই নাটগুলো খোয়ায় আমরা বিক্রি করে ফেলাইতাম। আচ্ছা, বিক্রি করার পরে আপনি চলতেছে ওই ভাইয়ের সাথে তো ধরাই পড়ে গেলাম। তা আম্মুরে ডাকলো, আম্মু আইলো, তা কইলো আর জীবনে করবো না ভাই, এর জন্য মাফ করে দেন, আর কখনো হবে না। আপনি দেখলে তা পরে পুলিশের কাছে দিয়ে দিন। তা ভাই এমনি মাফ করে দিল, কইলো আর জীবনে যাতে এদের না দেখি। তা আমরা আর গেলাম না। ওই পথের থেকে ওই ছেলেদের সাথে আমার চলাফেরা বন্ধ। আচ্ছা, চলাফেরা বন্ধ পর থেকে আজ গেলাম না। এর মাঝে আমার আরো একটা মেয়ের সাথে, আমাদের বাড়ির এক মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। কোন বয়স কত তখন আপনার? আমার বয়স তখন 10 কি 11। 10 বছর বয়সে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়ে যাচ্ছে? জি। আচ্ছা, বলেন তারপর। মেয়ের সাথে সম্পর্ক বলতে কিরকম, কেমনে সম্পর্ক হলো, কি ঘটনা ঘটছে একটু বলেন তো। মেয়ের বয়সও সেম 10 বছরের। দেখার পর আমারও এটা আগ্রহ জেগে যায়। আগ্রহ জেগে গেলে ওই মেয়ের সাথে আমিও শারীরিক সম্পর্ক করি। এমন করাতে এই 10 বছর বয়সে এরকম সম্পর্কের সাথে জড়ায় পড়েন? জি,
তা এমন 3বার করি, করার পরে 4বারে কালায় পাবলিকের হাতে ধরা পড়ে যায়। আমি এক রুমে গিয়া, আচ্ছা, তারপর দিনের বেলা পাবলিকের হাতে ধরা পড়ে গেলে মেয়েটা বলে সত্যি কথা বইলা দেয়। মেয়েটা সত্যি কথা বলার পরে, মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার হ্যাঁ, মেয়েটার বয়সও 10 বছর ছিল, আমার বয়স 11। আচ্ছা, আমার সাথে আরেকটা ছেলে ছিল সোহান নামে, ওই যে বললাম বাড়িওয়ালার মেয়ে আছে, তার সাথে আর 2-3 জন আমরা লোক ছিলাম। এমন হ্যাঁ, এরকম করতেছি, তা মেয়ে ধরা পড়ার পরে আমাদের বলে পুলিশের কাছে দিয়ে দিবে। ঠিক আছে, তা আমার পুলিশের কাছে দিয়ে দিবে। তা আমার বাড়িওয়ালা ওই এলাকার ভিতর নাম দেয়, আমি একটা লোক সবাই চিনে। তা বাড়িওয়ালারা খোঁজ লাগাইলো, বাড়িওয়ালারা বললো তোমাদের বাড়ির ঠিকানা দাও, তো বাড়িওয়ালার নাম বলো। তা বাড়িওয়ালার নাম বললাম, তা বাড়িওয়ালা আমাদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আম্মু আসছে 8টা বাজে ডিউটির থেকে। আম্মুরে বলতেছে যে আপনার পোলায় এই কাম করছে, মানে তো ওই মেয়ের আম্মু মামলা করব, আপনি কি করবেন? ঠিক আছে, তা কইতেছে না খালা, হয়তো ছোট মানুষ, জীবনে এই কাজ করতে পারে না। এই করার পরে মানে আবার ওই মেয়ের মারে আবার আলাদা ডাকছে, একসাথে বাড়ি হলে জ্ঞানী লোকই ছিল, আলাদা আলাদা ডাকছে। ডাকার পরে বলতেছে ছোট মানুষ হয় কি বুঝে এই বিষয়, এই বিষয়ে কিছুই বোঝে না, আপনারা কইলে কি বিশ্বাস করবো নাকি? যাই হোক, তারপর এই আনতে মিটমাট হয়ে যায়। তারপর মেয়েটা চলে যায়, মেয়ের বাড়ি বরিশাল। মেয়ে বরিশাল চলে যায়, মেয়ের বরিশাল পাঠায় দেয়। আমি তারপর মাদ্রাসায় ভর্তি হই। মাদ্রাসায় ভর্তি হইলে আমি আমাদের গ্রামের মাদ্রাসায় ভর্তি হই। গ্রামের মাদ্রাসায় ভর্তি হইলে আমি 2 বছর পড়ালেখা করি গ্রামের মাদ্রাসায়। গ্রামের মাদ্রাসায় ভর্তি করে, তা আমার লজিংটা ছিল অনেক দূর, আমার নানা বাড়িতে থেকে পড়ালেখা করতাম। নানা বাড়িতে থেকে প্রায় 3 ঘন্টা, আমার মাদ্রাসার থেকে 3 ঘন্টা লাগতো আমার গ্রামের বাড়িতে যাই, মানে লজিংয়ে যাইতে। অনেক দূর মাদ্রাসা ছিল, 3 ঘন্টা পথ হাইটা যেতাম। মা আর বলতাম, মা এত দূর আমার ভাত খাইতে অনেক দেরি হয়ে যায়, হুজুরে পিঠায় আর এত করা পারা যাইব না, আমার একটা সাইকেল কিনা দাও। তা মা যেভাবেই হোক মানুষের চায়া দায়া একটা সাইকেলের ব্যবস্থা করলো, সাইকেল কিনা দিল। তার একটা মামা ছিল আমার, মামাটা দুবাই থাকতো। মামার তো যখন যাই চাইতাম তখন তাই দিত। আচ্ছা, আমারে ঠিক আছে, যখন যার টাকা চাইতাম তাই দিত। তা আমি তখনকার কষ্ট কি জিনিস বুঝতাম না, যে মামা টাকা দিত আমারে। নানির ওকে বলতাম, নানি আমার টাকা লাগবে, এখন এটা কিনা লাগবে সেটা কিনা লাগবো, টাকা দেন। টাকা দিত। এমন মিনিমাম আমার নানির থেকে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা আমি নানির থেকেও নেই। আচ্ছা, ঠিক আছে, নানি জিজ্ঞাসা করতো না যে কি কারণে নেস, ঠিক আছে, কিন্তু শুধু ভাঙতাম, এত ভাঙতাম। তখনকাই আমি মোবাইল চালাইতাম, ছাত্র বয়সেই মোবাইল চালাইতাম। তখনকে আমি নাজরা বিভাগে পড়ালেখা করি। তা হুজুর একদিন ধরা ফেলাই, হুজুর হাতে ধরা পড়ে যায়। তো মোবাইল চালাস কেন? আমি বলি, হুজুর আমার বাপ মা তো দূরে থাকে, ঢাকা থাকে, আর আমি তো গ্রামে, বাপ মার সাথে কথা বলতে পারি না, এই জন্য মোবাইলটা চালাই। বলছে ঠিক আছে, তোর বাপ মা যদি গ্রামে থাকে, ঢাকাও থাকে, সমস্যা নাই, তাহলে আমার কাছে মোবাইলটা দে, তোর বাপ মায় ফোন দিলে তাহলে তুই ফোন ধরবি, তাছাড়া মোবাইল চালা নিষেধ। তা কি করবো? তা হুজুরের কাছে দিয়ে দিলাম। হুজুরে তারপর মাদ্রাসায়। হ্যাঁ। আচ্ছা, কিসে পড়তেন আপনি? আমি হেফজ বিভাগে পড়তেন। আমরা যেখানটায় ছিলাম। তারপর তা পড়ালেখা করতেছি, তা হেফজতে উঠলাম, হেফজ পড়তেছি। হঠাৎ করে নানি মামা বিদেশ এসে পড়ে, আসার পরে চলার পথ চলতেছে। তা একদিন আমাদের এবারে মাদ্রাসায় একটা নিয়ম আছে, আপনার নেতা, হ্যাঁ নেতা নাম একটা আছে, যে একজনের দায়িত্বে থাকবে ওই লোক, সব ছাত্র একজনের দায়িত্বে থাকবে। তা আমাদের যে মাদ্রাসা পরিচালক আছে, সে বলতেছে একটা ভোট হবে 2 জনের মাধ্যমে, যে বোর্ডে পাশ করবে সেই হবে নেতা, আর যে বোর্ডে পাশ না করবে সে নেতা হবে না। ঠিক আছে, তা পরিচালকের মাধ্যমে ভোট আমরা দাঁড়ায় করেছিলাম। আমার পক্ষের থেকে একটা বই মার্কা আর একটা বার করেছিলাম চঙ্গা মার্কা। ঠিক আছে, আমি যেই পক্ষে, এই পক্ষে হয়েছে গিয়া বই মার্কা, আর বড় ভাইদের পক্ষে হয়েছে গিয়া চঙ্গা মার্কা, মই যেটা বলে। তা মই মার্কা চলতে আছে। তা ভোটের দিন একটা ভোট শুধুমাত্র বেশ কম, সবাই দুজনই ভোট সমান পাইছে, একটা ভোট বেশ কম। এই ভোটে এমন মারামারি বাঁধলো, কুবাকুবি পর্যায়ে গেছে গা। আচ্ছা, কুবাকুবি অনেক, যে পরিচালক আছে সে বলতেছে ভোট আবার গণনা হবে, লাগলে ভোট নতুন করে গণনা হবে, নাহলে ভোট আবার রিটার্ন করা হবে আগামী দিন। তারপর আমরা সুষ্ঠু চাই, কুবাকুবি চাই না, আমরা চাই সুষ্ঠু। কুবাকুবি করতে কোদাল, তারপর সাপাল, তারপর কাঁচি,
এইগুলা নিয়ে কোপাকুপি পর্যায়ে গেছিলাম। আচ্ছা, তারপরের দিন আবার ভোট হইলো, তারপর দেয় আল্লাহ দিলে আমরাই পাশ করলাম, ছোট যারা তারাই সভাপতি ইয়াতে পাইলাম, নেতা হইলাম। নেতা হওয়ার পরে তা আমার এগুনটি সবাই জানতো আমি বড় লোকের পোলা, ঠিক আছে। এরকমভাবে চলাফেরা করতাম যে আমার চলাফেরা কেউ কইতো না যে আমি গরিবের ছেলে। আমি এত স্মার্টভাবে চলতাম, এত টাকা ভাঙতাম, যে মোবাইল চালাইতাম, যে যখন যে টাকা চাইতো সেই টাকা দিতাম। কিন্তু অথচ কিন্তু সেই টাকা আনতাম আমার নানির থেকে, মামায় পাঠাইতো, নানির মামার বলতো মামা এই টাকাটা লাগবো, আমার বই কিনা লাগবো, কিতাব কিনা লাগবো, শুধু মিশা কথা কয়ে আনতাম। আনার পরে সেটা ভাঙতাম ওই রাজনীতির পথে, ওই বন্ধুদের যেটা দাঁড়া করেছি তাদের। তারপরে অনেক মামারা আইসা বললাম, নানায় গ্রাম সেইরা ঢাকা আইসা বললো আপনি ঢাকা ইয়াতে নিউ মার্কেট রায়ের বাজারে কিনলো, জমিন কিনলো। মামারা বললো যে গ্রামে থাকা লাগবে না, তাহলে নিউ মার্কেট জমিন আছে, জমিন কিনছি, তাহলে আপনারা আইসা পড়েন, আপনারা দুইজন কি করবেন গ্রামে থেকে। তা মামারা জমিন যা ছিল সব বিক্রি করে তারা আইসা বললো। তারপর আমি আবার এখন তো একা হয়ে গেলাম গা, কই কি করবো, মানে তো খাওয়া তো লাগবে। মানে হুজুরে বললাম হুজুর আমার তো খাওয়ানোর ব্যবস্থা করতে হইব। কইতেছে সবাই তো যার যার বাপে বা যার যার বাড়ির থেকে খায়, মানে তো লজিনের কোনো সময় নাই, মানে তুমি কিভাবে কি করবা? তাই বললাম না তো হুজুর আমার কোনো উপায় নেই, আমার তো বাবা মাও নাই, কেউ নেই, আমার 300 জন, ঠিক আছে। তাই বললাম নাহলে একটা ব্যবস্থা করা যায়, দেখি সমাজে কেউর কাছে সবাই কইয়া। তা হুজুরে সমাজে একজন আমাদের পাশে গ্রাম ছিল, ওই গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়াইব, আর সকালে ফজরের সময় ফজরের পরে কিছু পোলাপাইন পড়াইব, আর 3 বেলা খাওয়ান দিব, 300 টাকা মাসে দিবে। এই লজিংটা আমার নিয়ে দিল হুজুরে। তা প্রায় আমি 6 মাসের মতো হয় নামাজও পড়াইলাম, আবার পোলাপাইনও পড়াইতেছি, ভালোই চলতেছে আমার দিনকাল। এর ভিতরে আমার এক বন্ধু আসছিল ওই মাদ্রাসারই, ওই বইনেও ওই আমার মসজিদে পড়ালেখা করত। পড়ালেখা করার ভিতরেই বন্ধুর বইনে আমারে একদিন প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। তখন আমার বয়স 14 কি 15। তা প্রেমের প্রস্তাব দেয়, তা আমি কই না তুমি কই থেকে কি, আর আমি কই থেকে কি, কয় না আপনার আমার পছন্দ হয়েছে। তা আমার পছন্দ হয়েছে, তা ঠিক আছে চলুক। তা এমন করতে করতে চলতেছে দুজনের মাঝে ভালোই চলার ভিতরে হঠাৎ একদিন ওর আম্মু আর আব্বু আর নানি বাড়ি চলে গেছে, মেয়ের নানি বাড়ি চলে যাওয়ার পরে আমার একদিন ফোন দিল মোবাইলে। তখনকার হুজুরের শ্বশুর বাড়িও, আমার যে ইমাম সাহেব ছিল হুজুর ছিল, সে তার বাড়িও শ্বশুর বাড়িও ওই এলাকায়, ঠিক আছে। সে আমাদের 10টা বাজে ঘুম পাড়ায় সবাই রে থুয়া গেছে গা, যে তোরা দেখিস আমি সকাল আইসা তো পড়ালেখা পড়া নিমু, ঠিক আছে। তা আমার আবার থুয়া গেল গা। তা আমরা তখন 10টা বাজে, 10টার পরে আমার ফোন দিল। ফোন দেওয়ার পর কইতেছে আপনি কই? আমি কই আমি তো মাদ্রাসায়। তাইলে কি করান যায়? কয় আমার বাপ মায় তো বাড়িতে নাই, কেউ নাই, বাড়ি তো পুরা ফাঁকা, আপনি আসবেন? আমি বলি এত রাত করিয়া কেমনে আসি? কয় না আসেন না, দেখতে মন চাইতেছে। তো ঠিক আছে, তো রাত্রে 11:30 বাজে গেলাম। যাওয়ার পরে মেয়ের সাথে দেখা করলাম, দেখা করার পরে মেয়েও বসতে দিল, নাস্তা পানি খাইতে দিল। তারপর প্রায় কথা কইতে কইতে 1:30 বাজে গেল। 1:30 বাজার পরেই মানুষ মানে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর দেখতেছে ওই ঘরের লাইট জ্বালানো, মানে মানুষের সন্দেহ বাজে গেল গা, লাইট জ্বালানো কি কারণে? তা আমারে আবার ওই মেয়ে দেখে ফেলাইছে যে মানুষ আইতাছে। তা আমার বললো কি আপনি গোয়াল ঘরে পলান। আচ্ছা, আপনি গোয়াল ঘরে পলান। আমি বললাম গোয়াল ঘরে কেন? না পলাইলে তো আপনার মানুষ ধরে ফেলাইব, ধরে ফেলাইলে তো আপনি যে কোনো একটা দুর্ঘটনা ঘটাইছেন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি গোয়াল ঘরে পলাইলাম। পলার পর ওর দাদিও পাশের বাড়িতেই আসছিল। ওর দাদি উঠে গেল কি চোরাইছে গরু চোরাইছে, ঠিক আছে। গরু চোর করে আমার দিল দৌড়ানি। আচ্ছা, দৌড়ানি দেওয়ার পরে আমি কি করলাম, তখন আপনার শীতকালেই ধান হয় আমাদের এলাকায়, ওই ধান খেতে ভিতর দিয়ে দৌড়াইতেছি। তাও মানুষের চতুর সাইডে মানুষ মাইকিং অ্যানাউন্স করে দিচ্ছে, মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যে গরু চোর ঢুকছে। তাও তখন চতুর্থ সাইডের মানুষ দৌড়ে আইছে কেডা। তা আমারে ধরছে, দৌড়া বাইন্দা ছুঁয়া দিচ্ছে। সকালে বলতেছে এত রাত করে তুই এই বাড়িতে কেন? তা মেম্বার চেয়ারম্যান হুজুর যারা আছে সবাই ডাকলো,
ঢাকার বড় বলতেছে, আমি বলতেছি যে আমার সাথে ওরা আমার ভালো লাগে, ওই আমার ভালোবাসে, এই জন্যই আসছি। তো কয় নেলে তুই গরু চুরি করতেছিস কেন? আমি কই না, গরু চুরি করতেই নাই, ওই আমার ফোন দিচ্ছে। হ্যাঁ, তা কয় না, বিশ্বাস করি না, তুই মেয়ের সাথে কোনো শারীরিক সম্পর্ক করছিস। ঠিক আছে, আমি কই না, বিশ্বাস করেন। তা চেয়ারম্যানটা ভালোই ছিল। চেয়ারম্যান আমার হাতে তখন একটা স্বর্ণের আংটি ছিল। বিচার পঞ্চায়েতের সবাই ডাকার পরে বলতেছে যে তো ছোট মানুষ, 15 বছর বয়স, এই ছোট বয়সে তো আর এখনো পড়ালেখা করতেছে, পরে এখন বিয়ার কোনো ওঠে না। ঠিক আছে, আংটি আছে যেহেতু, ওর গার্জিয়ান যেহেতু ঢাকা, ওর এখানে কেউই নাই। ঠিক আছে, চেয়ারম্যান ছিল আমাদের উপজেলার চেয়ারম্যান, তা কেউ নাই। তাহলে এক কাজ করো, আজকে যেহেতু বন্ধু ওর বয়স না হবে, এই বন্ধু বিয়ার কোনো নাম উঠবে না, ওর বয়স হলে তারপরে বিয়ার নাম উঠবে। তা ঠিক আছে, তো সবাই মাইনা নিল চেয়ারম্যানের কথা। আমাদের এলাকায় চেয়ারম্যান সবাই মানে বিয়ার কথা মনে করা। তারপরেই আমার বিকালবেলা হুজুরে ডাকলো, বললো যে এই ঘটনা কেমনে ঘটালি। তা বললাম সবই বিস্তারিত। ভাঙ্গার পরে তারপর আমি আবার বাড়িতে ফোন দিলাম, বললাম মা আমি আর থাকুম না, এই মাদ্রাসা পড়ালেখা করুম না। কে করবি না? আমার লজিনে খাইতে কষ্ট হয়, লজিনে খাওয়ান খারাপ দেয়, এটা সেটা মিথ্যা কথা বললাম মার সাথে। ঠিক আছে, মা বললো ঠিক আছে, তাইলে কি করবি, চল নাহলে আইসা পর। তারপর কি করবো, ওই জায়গা থেকে আইসা পড়লাম। আইসা আপনার নারায়ণগঞ্জ ভর্তি হইলাম মাদ্রাসায়, আবার নারায়ণগঞ্জ মাদ্রাসায় আবার আমারে হেফজখানায় দিল। শুরু করলাম আবার হেফজত থেকে। হেফজত থেকে শুরু করার পরে তখন আম্মু অনেক কষ্ট করতো, এত কষ্ট করতো কথার বাহিরে। ঠিক আছে, কষ্ট খাওয়ান তখনও পাইতো না আম্মু। আমি তো জমিদারের মতন চলতাম, ওই যে মামাগো টাকা যখন মামা করতে চাইতাম তখন কে দিত আমারে। আম্মু ভর্তি করাইলো, ভর্তি করানোর পরে লজিনেও খাইতাম। তা আমাদের বোর্ডিং এর নিয়ম ছিল মাসিক বেতন, মাসিক বেতন 500 টাকা আমার বোর্ডিং খরচ ছিল। ঠিক আছে, গরিব মানুষ বইলা হুজুরে 500 টাকা মহাতামিম সাহেব ধার্য করছে, আর সবারই 1200, 1500, 1800 টাকা। ঠিক আছে, আমার জন্য 500 টাকা। তো ঠিক আছে, এমন চলতেছে, এমন চলতে চলতে 1 বছর ভালোই চলছিল। চলার ভিতরে 3 মাসের কালাই পরের বছর আমার টাকা আটকায় যায়, প্রায় 6-7 মাসের টাকা আম্মু দিতে পারে না। আম্মু না দিতে পারে, তা হুজুরে বলতেছে তোর আম্মু তো অনেক দিন হয়ে গেল গা, তো বোর্ডিং খরচ টাকা দিতে আসে না, কি এমনি চলে, তোর আম্মুরে বলস না। তা বললাম আম্মুরে সব খুইলা। তা আম্মু কইতেছে আমি তো খাইতে পারি না, তোরে বোর্ডিং খরচ দিমু কই থেকে, তোর আব্বুও কাজ করে না, আর আমি যা কাজ করি তো ছোট ভাইয়ের পড়ালেখা করামু না তোরে করামু। ঠিক আছে না, আমরা খামু, কন্ডা করুম না, ঘর ভাড়া দিমু। তা কইলাম তাহলে কি করবেন, তাহলে আমার পড়ালেখা ছাড়া দেন। কয় না, আমার স্বপ্ন আছে তোরা হাফেজ বানাম। ঠিক আছে, আমিও নিয়ত করছি তোরা হাফেজ বানাম। করতেছে, করার ভিতরে বোর্ডিং খরচ আটকায় গেল। এর ভিতরে রমজান মাস আসছিল, রমজান মাস আইতাছে। তা আমাদের নিয়ম আছে, আবার রমজানের প্রথম দিয়ে চিঠি বিতরণ করে, বাড়ি বাড়ি বাকি অফিসে গিয়া। ঠিক আছে, চিঠি বিতরণ করে, জাকাত ফেরতা, তারপর সদগা, এগুলার জন্য একটা চিঠি আসে এতিমখানার থেকে, বাড়িতে গিয়া দেওয়া হয়। রমজান শুরুতে দেয়, 10 রমজান পর্যন্ত দেওয়া শেষ করে। 10 রমজানের পর থেকে 11 রমজান থেকে শুরু হয় জাকাত ফেরতা সদগা, এগুলা টাকা আদায়ের জন্য। এরকম চলতেছে, চলাতে উড়াইতেছি টাকা, জাকাত ফেরতার টাকা উড়াইতেছি। আচ্ছা, উড়াইতেছি, এমন 2-3 দিন ভালোই চলতেছে। তা আমাদের লগের একটা ভাই ছিল নাম আলামিন, তার সাথেও গেলাম একদিন, বড় ভাই, তার থেকে শিখলাম কোপন কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তা সে আমার এলাকায় আসিল, আন্ডারে ছিল। তা তাতে শিখাতে, তার বাড়ি আসছিল কাউটাল, আমার বাড়ি শিখা ফতুল্লা। ঠিক আছে, তার আন্ডারে তার এলাকা, আমার আন্ডারে আমার এলাকা। মানে টাকা উড়াইতেছি। এমন 5-6 রমজান, 16-17 রমজান ভালোই টাকা উড়াই দিলাম। হুজুরে প্রতিদিন দেখা গেছে 5,000, 10,000, 7,000 টাকা উড়াই দিতেছি, জাকাতের টাকা। ঠিক আছে, 1 টাকাও মারি না, ভালোই চলতেছে। হঠাৎ করে দেখি ওই আলামিন ভাইটাই, ঠিক আছে, দেখি যদি লোক দেয় 1,000 টাকা, ঠিক আছে, সে লেখতেছে 100 টাকা। ঠিক আছে, মানে কুপনের উপরে লেখতেছে
1000 টাকা, কুপনের নিচে লাগতেছে 100 টাকা, ঠিক আছে। তা ওই লোকটা যারা টাকাটা দেয় তারা কখনো খেয়াল করে না যে এটা কি লাগতেছে, তারা তো বুঝতেছে 1000 টাকাই উঠাইছে, ঠিক আছে। তা আমিও আবার ওই জিনিসটা শিখে নিলাম। তা দেখলাম যে তো ভালো টাকা হয় মায়েরে, ঠিক আছে। আমাদেরও তখন টাকা দেয় না, আমরাও বুঝি না যে কত টাকা হয় কি করতেছে, ঠিক আছে। তা এমন করতে করতে তা 25 রমজান পর্যন্ত গেল। ওই বাইরে আমরা আবার রিটার্ন করলাম, হুজুরে বললাম হুজুর হ্যাঁ তো কাউটালের ছেলে, তাইলে হ্যাঁ কাউটাল দিয়ে দেন, আর আমরা তো দেখা গেছে ফতুল্লারই ছেলে, ঠিক আছে। তাহলে ফতুল্লা আমরা আমার এলাকা আমি সমাধান করবো। তা বললো ঠিক আছে, নাইলে তোমার এলাকা তুমি পারলে আলহামদুলিল্লাহ আরো ভালো, তাইলে তো আমার একটা লোক আরো বাড়ে, টাকা কিছু আসে, তাইলে আমার মাদ্রাসাটা ভালো মতন চালাইতে পারো, ঠিক আছে। তা ঠিক আছে হুজুর, তা আমারে দেয়। দিতে গেলেই 25 রোজাতে প্রথম রোজাতেই আমি হুজুরে 15,000 টাকা কালেকশন করে দিই। ওই দিন কোনো টাকা মারি না। পরের রোজাতেই মনে করলেন 5,000 টাকা কালেকশনের ভিতরে হুজুর শুধুমাত্র আমি 8,000 টাকা দিই, আর 8,000 টাকা আমার ফান্ডে নিয়ে নিই। এমন করে আর দুইজনের সাথে আমি আর দুইজন নিয়ে নিই, একা না, এই 8,000 টাকা দুইজনে নিয়ে নিই। আর দুইজন আছে আমার সাথে, মোট 3 জন আমরা। তা 3 জনই এটার সাথে জড়িত ছিলাম। তা জড়িত থাকতে তেমন 30 রোজায় ভালোই মোটামুটি ওই রোজাটায় মনে করলেন মিনিমাম 15 থেকে 20,000 টাকা আমাদের আওতায় আনি 4-5 দিনে নিয়ে। মানে কি আপনারা নিজেরা চুরি করলেন? চুরি করলাম। চুরি করাতে হুজুরও জানতে পারে না যে এটা কি নিজলো না আনালো, ঠিক আছে। তা রোজার শেষে আমাদের আবার হুজুরের পক্ষ থেকে পাঞ্জাবি বিতরণ করলো আমাদের, যে যতজন লোক আমরা মানে কালেকশন করছি সবাই একটা করে পাঞ্জাবি আর একটা পায়জামা দেওয়া হবে, ঠিক আছে, এই উপলক্ষে। যে তার প্রায় 2 কোটি না কত টাকা জাকাতের টাকা আসছে, ঠিক আছে। তা এমন ভালোই ইনকাম আসার পরে তা বলতেছে যে ভালোই এই বছর টাকা কালেকশন ভালো হয়েছে, তাইলে সবাই পাঞ্জাবি দিমু নিয়ত করছি এবার। তা দিল আমাদের, চলতেছে। তারপরে এমনি কুরবানি দিল। কুরবানি তো আমরা এই চিঠি বিতরণ করি, কুরবানি তো চামড়া যখন চামড়া দেয়, মানুষ যদি চামড়া দেয় ওই চামড়া আমরা বিক্রি করে ফেলাই। চামড়া বিক্রি করি, তখন চামড়ার দাম ভালো ছিল। চামড়ার দাম ছিল একটা চামড়া 2500 টাকা, 3,000 টাকা বিক্রি করা যেত, বড় গরুর চামড়া। আচ্ছা, ওই চামড়া নিয়ে আমরা বিক্রি করতেছি। তা হুজুরে দিতাম কত 500 টাকা, কোপনে লিখতাম চামড়ার 500 টাকা জাকাতের ফান্ডে দেওয়া হয়েছে, অমুকে অমুক দিত। তা এমন করে কুরবানি দো প্রায় আমরা 20,000 টাকা মারি, 20,000 টাকা চুরি করি। চুরি করার পরে তা এর ভিতরে চলতেছে আমাদের কুরবানি তো গেল গা। কুরবানিতে পরে আসলো আবার মাহফিলের ডেট আসলো। মাহফিলে কি করলো, আমাদের দিল গোপনে টাকা উড়াইতে, মাহফিলের আয়োজনের জন্য টাকা উড়াইতে, যে মানে মার্কেটে গিয়া বাড়িতে গিয়া কিছু টাকা উড়াইতে কালেকশন করতে হবে। মাহফিলের 10 দিন আগে মাহফিলে গেলাম, মাহফিলের টাকা উড়াইতেছি। ওই মাহফিলের টাকাও মেরে দিলাম মিনিমাম 30 থেকে 35,000 টাকা। 35,000 টাকা মারার পরে তা এমন হুজুরে ধরতেই পারে না যে কিভাবে কি হইতেছে, হুজুর কখনই ধরতে পারে নাই। তা এমন করতেছি তার এমন করার পরে চলতেছে। মা তো আর টাকা দিতে পারে না, আমারে করে দিল বোর্ডিংয়ে ফ্রি, যে তোর মা তো টাকাই দিতে পারে না, এত গরিব, তাহলে কেমনে হইব যা তোরে ফ্রি করে দিলাম। মানে আমিও কালেকশনটা আমার মতো কালেকশন মনে হয় না কোনো ছেলে করতে পারতো, মানে টাকার দিক দিয়ে আমি অনেক কালেকশন করতে পারতাম, ঠিক আছে। জাকাতের টাকা যে কোনো মহল্লার মানুষ সবাই আমার চিনতো, ওই এলাকায় সবাই চিনে। ছোটোর থেকেই বড় হয়েছি নারায়ণগঞ্জ, 20 বছর যাবত, তা 15 বছর চলে। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার তারপর চলতেছে। তা এলাকায় সবাই আমার চিনে পরে সবাই বলতেছে যাক ছেলেটা হাফেজ হইতেছে, মনে হয় ভালোই হইব, সমস্যা নেই। জাকাতের টাকা যাতে যা চিনতাম তাই দিত, নিতাম। নেওয়ার ভিতরে তারপর হুজুরে কইতেছে যেহেতু অনেক তোর মায়ের তোর কালেকশন দিতে পারে না, আর তোরও তো পাঞ্জাবি পায়জামা কোনো লুঙ্গি টঙ্গি কিছু নাই, তুইও চলাফেরা করতে পারস না, তাইলে এক কাজ কর, আমার একজন লোক লাগবো, আমারে বলছে, ঠিক আছে, পড়াইতে হইব, 3টা মেয়ে পড়াইতে হইব, ঠিক আছে।
আপনার গ্যান্ডারিয়া, হুম মানে ফতুল্লার থেকে প্রতিদিন আমাদের আবার একটা নিয়ম আছে, সকাল 9টার থেকে 11টা পর্যন্ত ঘুমানোর টাইম। ঠিক আছে, ওই টাইমটা আমি কি করতাম, না ঘুমায়া ওই লজিং করাইতাম। হুজুরে বললো যে আমার লজিংয়ে একটা লোক লাগবে, বলছে পড়াইতে হইব 3টা মেয়ের গিয়া 1 ঘন্টা পড়াইতে হইব। তা হুজুরে বললাম, তা তো আমার বাপ মা চলাইতে পারে না, তাই লজিংটা আমারই দেন। হুম তা হুজুরে কি করলো, আমার লজিংটা দিল। লজিংটা দিতেছে, লজিংটা চলতেছে ভালোই, প্রায় 6-7 মাস ভালোই চলতেছে। ওই বাড়িরই এক মেয়ে আমার আবার প্রেমের প্রস্তাব দিল। ওই 3 মেয়ের ভিতরে এক মেয়ে আমার প্রেমের প্রস্তাব দিল। তা আমি বললাম, দেখো ভাই, আমারে দিয়া হইব না কেন? আমি কই, ভাই দেখো, আমি গরিব ঘরের পোলা, আমি এতিম। মেয়েটাও জানতো আমি এতিমখানে পড়ালেখা বলি বলে আমার জানতো এতিম। আসলে সে জানতো না যে আমার বাপ মা আছে। ঠিক আছে, তাই আপনি এতিম, সমস্যা কি? আমার তো বাপ মার টাকাও অভাব নাই, আমার বাপ মার প্রচুর টাকা আছে, আমরা 1 ভাই 1 বোন, সমস্যা কি? আপনার টাকা পয়সা যা লাগে আমরা দিমু, তারপর আপনারা চাই। আমি কই, না ভাই, তা হবে না। তা এমন না বুঝাইতে মেয়েটা আমারে বলে, ঠিক আছে, না বললে আর কি করবো, না কালকার থেকে আমার পড়ান লাগবে না। ঠিক আছে, তা আমি আবার আমার বাপ মারে জানাইলাম। তা বাপ মারে বললো, না, ওর রাগ করে বসে, এটা ওর মনে ছোট মানুষ তো, এই জন্য। তা আমি বললাম, ঠিক আছে, আমি পড়াবো। তা মেয়েটা এমন করতে করতে মেয়ের সাথে ভালোই সম্পর্ক হয়। মেয়ের আবার আমি নিজের প্রস্তাব গ্রহণ করার পরে মেয়ের কাছে যাই চাই তাই দিতেছে। মেয়ের যদি বলি আমি এখন 5,000 টাকা লাগবো, কই থেকে না দেয় সেটাও জানি না। হুম ঠিক আছে, আবার যদি বলতেছি এখন মোবাইল কিনা লাগবো, আমার মোবাইল কিনা দাও, কিনে দিতেছে। আবার যদি কই আমার পাঞ্জাবি কিনা লাগবো, এটা নাই, লুঙ্গি নাই, তেল নাই, সাবান নাই, এটা কিনা লাগবো, আমার তার বাপ মা নাই। ঠিক আছে, মেয়েটার সাথে আমি একটা ফস করি, যে মিথ্যা কথা বলি যে আমার বাপ মা নাই। মেয়েটা তো জানি আমরা এতিম। হুম ঠিক আছে, এই জন্য ওই আগ্রহটা করে। তা আমারে এতিম ভাইবা নেয়। এতিম ভাইবা নিলে মেয়েটা এমন চলতে মেয়েটা প্রায় ইন্টারে পড়ালেখা করে। তখন ইন্টারে পড়ালেখা করে, মেয়েটা জানে না যে আমি এতিম। মেয়েটা জানে এতিম, আমার বাপ মা আছে সেটা জানে না। হঠাৎ একদিন বাড়ি আমার মাদ্রাসার দিকে আসে, মানে গন্ডারির থেকে আমার মাদ্রাসায় যায়, আমার দেখার জন্য যায়। তা মেয়ের খালার বাড়ি ছিল আবার ফতুল্লায়। তা মেয়ে খালার বাড়িতে বেড়াইতে আইসা আমার ইয়াতে ওঠে, ফতুল্লা মাদ্রাসা ওঠে। মাদ্রাসা উঠলে তা আমার দেখে কি আমি এক মহিলার সাথে কথা বলতেছি। ঠিক আছে, মহিলাটাই কিন্তু আমার মা। ঠিক আছে, তা মেয়েটা ডাক কিছুই দেয় না আমারে, না দিয়া পরের দিন আমি আবার পড়াইতে গেছি। তা আমার বলতেছে, আপনি যে একজন মহিলার সাথে কথা বললেন, ওই মহিলাটা কেডা? তা আমি বললাম, মহিলাটায় ওই একজন ছোট ভাই আছে, ওই ছোট ভাইয়ের মা মহিলার খুঁজতেছে। তা বলল, ছোট ভাই? আচ্ছা, যাক, সমস্যা নেই। এমন করতে করতে ওই খালতো ভাই ওর খালতো ভাই আমার সাথে পড়ালেখা করতো। ওই খালতো ভাইয়ের কাছ থেকে কেমনে জানি খবর পাইলো যে আমার মা বাবা আছে। তখন তো মেয়ে আমারে ডাকছে 2013-12 সময়। তা মেয়ে আমার ডাকার পরে বলতেছে যে আপনি আমার সাথে মিছা কথা বললেন কেন? আমি না হয় ভুলেই বুঝলাম যে আপনার বাবা নাই, মা নাই, আপনি এতিম। ঠিক আছে, আপনি আমার সাথে মিছা কথা বললেন কেন? আপনি তো একটা কোরআনের মানুষ, কোরআনের পাখি। ঠিক আছে, আপনি তো হেফজখানায় পড়ালেখা করতেছেন, আপনি কোরআন শরীফ পড়তেছেন 3 বেলা, আপনি এত মিছা কথা কিভাবে কইতে পারলেন? ঠিক আছে, তা আমি কই, না, আমার বাবা মা নাই। তখন, না, আমি বিশ্বাস করি না আপনার বাবা মা আছে। তা আমি কই, বিশ্বাস না করলে তুমি আমার মাদ্রাসায় গিয়া খোঁজখবর নিয়ে দেখো। ঠিক আছে, তা মেয়েটা আমার সেদিনও বিশ্বাস করেই নেয়। বিশ্বাস করার পরে এমনই 2 মাস চলতেছে। প্রায় মেয়েটার পড়ালেখা চালাইছিলাম প্রায় 2-1.5 বছর। মেয়ের সাথে সম্পর্ক প্রায় 1-1.5 বছর। তা মেয়েটা একদিন হঠাৎ করে আইসা দেখে কি ওই মহিলার সাথে আমি আবার কথা বলতেছি, আমার মার সাথেই। বিকালে হঠাৎ করে মানে আসছিল যে মহাতামিম সাহেবের সাথে কথা বলবে, বললা দেখবে কি এতিম নাকি বাবা মা আছে, এই জন্যই আসছিল মূলত। তা দেখি ওই মহিলার সাথেই কথা বলতেছি। তা আবার পরের দিন আমি গেলাম, যাওয়ার পরে মেয়েরা বলতেছে যে আবার যে সেই মহিলারই আপনার সাথে কথা বলতে দেখলাম, আপনি সত্যি করে বলেন। ঠিক আছে,
আমি কই না এটা আমার মা না। কয় না এটাই আপনার মা, আপনার চেহারার মতনই লাগে। তা এমন করতে করতে যা ভালোই গেল। তো মেয়ে আবার করলেন নাহলে আপনি আমার বিয়া করেন। ঠিক আছে, আমি কই দেখো আমি তো হপায় পড়ালেখা করতেছি, অনেকে বিয়ার বয়স হইল। ঠিক আছে, কয় বিয়া না করলে আমি মারা যাবো। কেন মারা যাইবা? কয় আপনার ছাড়া আমি কিছু বুঝি না। ঠিক আছে, তাই আমি কইলাম মারা যাবে কইলে কি হয়ে যায়? আমি কি গরিবের ছেলে এতিম, আর তুমি হচ্ছে ধনির মেয়ে, তোমার সাথে কি আর আমার সাথে মিলে? জল আর পানি কই থেকে কই? তারপর কয় গরিব ধনী কিছু বুঝি না, যদি এই জায়গায় আমার বাবা মা কিছু বলে সেটাও আমি বাবা মার একটা রেল দিমু, আর যারা যা করা লাগে সেটাও আমি বুঝুম। তারপর আপনারা আমি চাই, আপনারা ছাড়া আমি আর কিছু বুঝি না। এমন করতেছে। তারপর যাক আমি যেভাবে হোক সত্য কথাটা বইলা দিই মেয়ের যে আমার বাবা মা আছে, তুমি আমার মাইনে নিতে পারবা, আমার বাবা মার কাছে যেতে পারবা। তখন কাই মেয়ে অজ্ঞান হয়ে যায়, কথা শুনেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরেই মেয়ের বাড়ি থেকে খবর আসে যে আপনার আগামীকাল থেকে আর আমার মেয়ের পড়ান লাগবে না। ঠিক আছে, যাক পড়ান লাগবে না, যাক বালিশ চলে। পড়ালেখা ওখান থেকে আবার স্টপ হয়ে গেল। হওয়ার পরে যাক পড়ালেখা নিয়ে করতেছি, আবার এসে বললো রমজান মাস। রমজান মাসে আবার কালেকশন শুরু করলাম। রমজান মাসে কালেকশন করতেছি ওই টাকা কোনটি মাটিয়েছি। দৈনিকই দেখা গেছে 2,000, 4,000, 5,000 টাকা এমন মারতেছি। এখন আগে যে দুইজন ছিল গেল 2 বছর আগে, তাদের বাদ দিয়ে নতুন আরো 2জন নিছি, তাও ছোট ছোট। ঠিক আছে, আমার থেকে ছোট ছোট, যে তারা না আমারে না দেখে যে আমি কত টাকা লেখতাছি আর কত টাকা নিতাছি পকেটে। ঠিক আছে, ওইটা তা এমন কইরা প্রায় নিয়ে গেলাম ওই রমজান মাসে 50,000 টাকা। 50,000 টাকা নিয়ে আমি কিন্তু ঠিকই পুরো ধনীর ছেলে যেভাবে চলে আমি জলিল সেভাবে চলতাছি। হুজুরে কয় তুই যে এত স্মার্ট, এমন টাকা পয়সা কই পাস? তোর মা বাবা তো টাকা দেয় না। ঠিক আছে, তাহলে কই টাকা পাস? তোর তো খাওয়ান দাওয়ানোর দেখি অভাব পড়ে না, সবাই আলু ভর্তা দিয়া ডাল দিয়া। ঠিক আছে, লজিনে যা পাক করে তাই, আবার তুই দেখি ডিম পাক করে খাস, আলাদা ডিম ভাজিয়া খাস, এই টাকা পাস কই? আমার বলতাস হুজুরে। তা বললাম হুজুর আমার ওই পরশুদিন আম্মু 100 টাকা দিয়ে গেছিল, ওই টাকাই রেখে দিছি, একটা ডিমের না খাই। কিন্তু সত্যতে কথা বলতে কোনো টাকাই আম্মু দেয় নাই। ঠিক আছে, ওই টাকা তো ভাইয়া ভাইয়া খাইতাম, ভাঙতাম, চলতাম। তা এমন 50,000 টাকা মারার পরে কুরবানিতে আমার সাথে এক বড় ভাইয়েরে দেয়। বড় ভাইয়েরে দিলে ওই বড় ভাই আমার ফলসটা ধরে ফেলায়। ফলসটা কুরবানিতে ধরে ফেলায়। তা বড় ভাইয়েরে বলি ভাই এই জায়গায় আপনারে 50-50% দিমু। ঠিক আছে, হুজুরে বলা যাবে না। ঠিক আছে, লাগলে আপনি আমি যদি 20,000 মারি, আপনার 10,000, আমার 10,000, আর বাকি যা থাকবে সব হুজুরের ফান্ডে যাবে। ঠিক আছে, আর হুজুরে বলা যাবে না। ঠিক আছে, ওই বড় ভাইও ঠিক হুবহু একই কাম করে আমার সাথে। ঠিক আছে, যাক ভালোই। এমন চলতে আছে 3 বছর মারলাম প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা মারার পরে মাদ্রাসার আর পড়ালেখা দেখি ভালো লাগে না, পড়ালেখা মন চায় না, লজিনে খাওয়ান ভালো লাগে না। বাবা মারে কইলাম মা পড়ালেখা করুম না। মায়ে কয় রক্ত লাগলে বেচে দিমু, তাও পড়ালেখা করতে হইব, পড়ালেখা ছাড়া যাইব না। আমি কইছি না রক্ত বেচন লাগবো না, আমি পড়ালেখাই করুম না, আমার মনই টানে না পড়ালেখা করতে। বড় ভাই বললো যে নাহলে বাড়িতে জায়গা নাই, তুই কই যাবি জায়গা? আমি বললাম যে লাগলে যামুগা, তাও আমি পড়ালেখা করুম না, আমার পড়ালেখায় মনেই বসে না। উনি তো আমার নেশা হয়ে গেছে, টাকার নেশা, আমার তার পড়ালেখার নেশা না। ওই যে টাকা আমি দেখছি, ওই টাকার নেশা আমার। অনেক দৈনিক টাকা না পাইলে তো আর আমি ভাঙতে পারতাছি না। ওই দেখা গেছে রমজান মাসে যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে তো যা চলতামই রমজান মাসে, তারপরেও 2-3 মাস চলতে পারতাম। তা এরপরে তার চলতে পারতাম না, তখন তার মাথা নষ্ট হয়ে যেত, টাকা পাই কই। ঠিক আছে, তা মেয়ের সাথে তো তখন ব্যাকআপ হওয়ার পরে যা চলতেছে, চলার পরে পড়ালেখা মসজিদের একটা মসজিদ ছিল, ওই মসজিদের টুপকায়া তা আমি রাত্রে বাড়িয়ে যাই, প্রায় রাত 3টা বাজে। টুপকায় বাড়িয়ে গিয়া মাদ্রাসাতে পালায় যাই, যায় তারপর
আর মাদ্রাসা যাই না। মাদ্রাসা ওখান থেকে আমার স্টপ হুম বন্ধ হয়ে যায়। মাদ্রাসা বন্ধ করার পরে বাপ মায় আবার ধরে আনে, তা আমার আর রাখতে পারে না। দেখা গেছে হুজুর রান্দা ঘুমাইছে, আমি রাত 12-1 বাজে ওয়াল টপকায় গেছি গা। ওয়াল টপকায় গিয়া পড়ালেখা ছাইড়া দিছি। তা এমন করতে করতে আমার এক বন্ধু ছিল, হানিফ করে নাম, ওই বন্ধুর বাড়িতে উঠি। কইছি এখন তোমাকে দরকার নাই, আমার বাপ মা দরকার নাই, আমি পড়ালেখা করব না, আমার লাগবে টাকা, আমি টাকা চাই। হুম তা বলতেছে টাকা চাস, পড়ালেখা করলে যে টাকার অভাব পড়বে না সেটা জানোস? আমি কই পড়ালেখা আমার মন চায় না, আমার লাগবে টাকা, আমি টাকার মানে কাঙ্গাল। কয় টাকার দরকার, দেখ জীবনে অনেক কষ্ট করছো, ঠিক আছে, ভাত খাইতে ভাত পাস নাই, এখন তো এক মুঠো ভাত তো পেটে পড়ে, তখন তো এক মুঠো ভাতও তো পেটে পড়ে নাই। সেই কথাটা সে একটু স্মরণ কর। কইছে সেই দিন গেছে গা, এখন তার ছোট নাই, এখন বড় হয়েছি, ঠিক আছে, অনেক টাকার দরকার। এমন করতে করতে টাকা, অনেক টাকা মা বাবা মাইনা নিবই না ঘরে, হুম মা বাবা মাইনা নেয় না। বন্ধুর বাড়িতেই থাকি, বন্ধুর মার সাথে অনেক কথাবার্তি কই, কথাবার্তি কইতে কইতে বাপ মার সাথে অনেক বুঝায় পড়ায়, বন্ধুর বাপ মায় বুঝায় পড়ায় নেয় বাড়িতে। তারপর কাজে ভর্তি হই, একটা কাজ আছে দেখছি কোম্পানি, ওটাতে জয়েন নেই। ওটাতে জয়েন করে 2 মাস চাকরি করি। 2 মাস করাইতে একটা অ্যাবসেন্ট করে, একটা অ্যাবসেন্ট করে শুধু শুধু ঘুমের অ্যাবসেন্ট। একটু ঘুমাইলেই অ্যাবসেন্ট করে দেয়, ওই ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী ঘুমাইলে অ্যাবসেন্ট। তা আমি ওই একদিন অ্যাবসেন্ট করে করছে দেখে আমি কি করছি, ওই আনতে চাকরি ছেড়ে দিছি। আচ্ছা কি কারণ আমার চাকরি আমার অ্যাবসেন্ট করলো? ঘুম তো মানুষ আসতেই পারে, এই জন্য কি অ্যাবসেন্ট করবো নাকি? তো চাকরি ছেড়ে দিয়া আসলাম, লাগলাম গার্মেন্টসে। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিয়ে যেখানটায় ছিলাম তারপর। গার্মেন্টসে লাগার পরে গার্মেন্টসে চলতেছে প্রায় 2-3 মাস। চলার পরে এমন গার্মেন্টসে করতে 8 ঘন্টা ডিউটি, তখন আমার বেতন 5,300 টাকা সরকারি স্যালারি হিসেবে। 5,300 টাকা 2015-তে মনে হয়, যতটুকু সম্ভব। তা 5,300 টাকা বেতন। তা গার্মেন্টসে চাকরি করার ভিতরে চলতেছে, হঠাৎ করে গার্মেন্টসে একটা আন্দোলন বাজে। আন্দোলনটা হয়েছে গিয়া শ্রমিকদের 18টা দাবি মানতে হবে মালিকের। ওই আন্দোলনে মানে বেতনটা একটু দিতে দেরি হয়ে গেছে কোম্পানির। তা 10 তারিখে বেতন দেওয়ার কথা, ওই জায়গায় বেতনটা দিছে 18 তারিখ। এই জন্য আন্দোলন ডাকছে শ্রমিকরা যে প্রতি মাসের 7 তারিখে বেতন দিতে হবে, না দিলে আমরা গার্মেন্টস চাকরি করুম না। আমি তখন গেছিলাম ইম্পোর্টম্যান, গার্মেন্টসের ইম্পোর্টম্যান। তা এর আগে আবার একটা পিচ্ছিদের বাচ্চাদের ছোট ছোট কাপড় আইতো, গেঞ্জি আর প্যান্ট সাথে একসাথে, অস্ট্রেলিয়ার এরিয়া ভাইয়ার। তা প্রায় 3.5 লাখ গেঞ্জি আসছে অর্ডার। ওই অর্ডারের ভিতরে আমার যে লাইনটা ছিল, ওই লাইনটাই আমার, শুধু এই গেঞ্জিটা চলবে শুধু আমার লাইনে, আর কোনো লাইনে চলবে না। আমার অর্ডারটা নিছিলাম, নেওয়ার পরে 3টা পিস খারাপ হয়েছে। 3 পিস খারাপ হওয়ার পরে মালিক আমার ডাকছে, মালিককে ডাইকে নিয়ে আমার একটু বাজে গালাগালি করছে। গালাগালি করে তা আমি মনে মনে ভাব নিলাম, আমারে এরকমভাবে গালাগালি করলো কেন? আমি যদি কোনোদিন তারে পাই তাহলে মেরে ফেলাম, ঠিক আছে, তারা মেরে ফেলাম, নাহলে যেভাবেই হোক তার একটা ক্ষতি করুম। তা কি করলাম, তা ওই গার্মেন্টসের আবার একটা নিয়ম আছে, নেতা, ফলর নেতা, যে মনে করলেন একজনের প্রত্যেকটা লাইনে একজন করে নেতা থাকবে, ওই তার আন্ডারে চলবে ওই ফলরটা, ঠিক আছে। তা ওই হেয়ার আন্ডারে চলে। তা আমাদের লাইনের ভিতরে আমি ছিলাম মেন হেড ছিলাম। তা আমরা এমন 7টা লাইন ছিল ওই গার্মেন্টসটার ভিতরে। 7টা লাইনে 7 জন নেতা, ওই 7 জনে বৈশা পরামর্শ, সবাই শ্রমিকরা সবাই বলতেছে যে আমাদের 18টা দাবি মানতে হবে। 7 জনের কাছে বলছে মিটিং করে আমাদের 18টা দাবি মানতে হবে, মালিকের জানান। তা মালিকেরা জানাইলাম, মালিক বলতেছে ঠিক আছে, আমরা 18 দাবি মানতে পারতাম না, 4-5টা দাবি মানতে পারো, ঠিক আছে, সব তো মানা সম্ভব না। তা আমরা আবার শ্রমিকরা জানাইলাম, কইলাম মালিক বলতেছে তো 18 দাবি মানতে পারবো না, সে বলতেছে যে 4-5টা দাবি মানতে পারবো। তা 4-5টা দাবি কি দাবি তা বললো, কিছু সংক্ষেপ, বেতন বাড়াইতে পারবো, এরপর বোনাস দিতে পারবো, হাজিরা বোনাসও দিব, খাওয়া দাওয়া ঠিক দিব,
সবই দিব, সমস্যা নেই। কত সালের গল্প এটা? 2015। 15, ওকে। 2015 অর্থাৎ একদিন দেখি ওই আমার তো গাল দিছে, আমার মনে আছেই যে আমি খুব নিয়ে রাখছি যে কোনো দিন যদি সুযোগ পাই তারা মাইর দিমু। অর্থাৎ একদিন কি করলো শ্রমিকরা 10 তারিখের জায়গায়, মানে মালিকে তো বলছে প্রতি মাসে 10 তারিখে ক্লিয়ার করে দিব, সেপ্টেম্বর মাসের বেতনটা তখন একটু দিতে দুই দিন দেরি হয়ে গেছে। 10 তারিখের জায়গায় 12 তারিখ দিয়ে ফেলাইছে। মানে 12 তারিখ হয়ে গেছে, বেতন দেয় না, বিকেল হয়ে যেতেছে, দেয় না। তো সে তো কথা দিয়েছে যে 10 তারিখের ভিতরে বেতন ক্লিয়ার করবে, যে শুক্রবার থাকুক আর শনিবার থাকুক, যে বারে থাকুক বেতন ক্লিয়ার করবে 10 তারিখের ভিতরে। সে অনেক তো শ্রমিকরা খেপে গেছে, বেতন দেয় না, 12 তারিখ হয়ে গেল, মানে কি করবো, শ্রমিক সব খেপা দেওয়ার পরে কি করলো, মহিলারা আছে বাইং কিউসি আছে, মার্কেটিং ম্যানেজার আছে গার্মেন্টসে, ওই মার্কেটিং ম্যানেজারের ধরে দিল মায়ের। ওই মারামারিতে তা অফিসারও বসেও ছিল অফিসেই, প্রায় 4টার সময় অফিসেও ছিল। তা ওই মারামারিতে ওই বা কি করছে, মার্কেটিং ম্যানেজারে দৌড়ে গিয়া বসের অফিসে ঢুকছে। আমি আবার কি করছি, মেশিন আছে গার্মেন্টসের, মেশিন আছে প্লেন মেশিন, ওই মেশিনের ডান্ডা আছে, ওই নতুন ডান্ডাটি ফিটিং করতেছে, ইন্ডিয়ার থেকে আনছে মেশিনগুলা, লাইন আরেকটা চালু করবে। এই জন্য আমি আবার ওই ক্ষোভটাই নিয়েছি আমার, যে আমার মা তিলা গালাগালি এত খারাপ ভাষা গালাগালি করলো, আজকে আর যেভাবে হোক এই সুযোগটা আমি ব্যবহার করব। তাই কি করলাম, ওই সুযোগে আমি ওই ডান্ডা নিয়ে বাইঙ্গা, গ্লাস বাইঙ্গা তার মাথা আর একটা বাড়ি মারলাম। সাহেবের মাথা বাড়ি মারার পরে মাথা অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পরে এবারে সিসি ক্যামেরা দেখছে আমারে, অটিসটা দেখার পরে আমার নাম মামলা করলো থানায়। মামলা হলো আপনার নামে? জি। আচ্ছা, তারপর মামলা করলো থানায় মামলা করার পরে মানে তারপর দিন পুলিশ আসলো আমাদের, মানে ওই এলাকার সাহেবও এলাকার বড় বড় নেতা ছিল, ওই নেতাদেরও ভাগ করে রাখছিল যে শ্রমিকদের যে কোনো একটা সাহায্য করবে। ঠিক আছে, আমরাও আবার কি করছি, আমাদের এলাকার একটা দল আছে, ওই দলের জানায় রাখছি যে স্যার এমন এমন ঘটনা এটা করতে চাই, মানে আপনি কি করেন? তখন ঠিক আছে, তা আমাদের জানাইছো, আমরা সাহেবের সাথে বৈশা দেখি। তা বলার পরে তারে তো এমন 3-4বার কলিং দেওয়া হয়েছে, 3-4বার জানানোর পরে আমার এবার আন্দোলন করতে পুলিশ হিসাব পড়ছে। আমরা তো ওই এলাকায় যত গার্মেন্টস আছে দেখছি, যখন পুলিশ আসছে তখন আমরা আর শ্রমিক একজনও ভিতরে ঢুকি নাই, মানে গার্মেন্টসের ভিতরে ঢুকি নাই, গেটের বাইরে সব শ্রমিক খাড় করাইছি। যে আমরা 7 জন ছিলাম ফলোরের নেতা, ওই 5-7 জনে ছিলাম, 7 জনে সব বলছি সবাই আজকে বাইরে থাকবে, আজকে আন্দোলন হবে। এই আন্দোলনে আমাদের 18 দাবি মানতে হবে মালিকের। ঠিক আছে, মালিক যে পর্যন্ত আমাদের আন্দোলন না মানবে সেই পর্যন্ত আমরা কাজ ধরবো না। তা ঠিক আছে, তা ওই পুলিশটা মামলা আমার নামে হইলেই তা আমার ধরে নিয়ে গেল। তা ওইদিকে আন্দোলন চলতেছে, আন্দোলন যত মনে করলেন ওই এলাকায় যতটা গার্মেন্টস ছিল, প্রায় 1-150 গার্মেন্টস ছিল, প্রত্যেকটা গার্মেন্টসের মানুষ যা আছে সব নামায় নিয়ে এলো। সব নামাই নিয়ে আই না, আপনার শিউ মার্কেট একটা রোড আছে, বিশ্ব রোড, ওই রোডটা 1 ঘন্টার জন্য বন্ধ করে দিল শ্রমিকরা। বন্ধ করার পরে তা যেভাবে হোক একটা মেয়র সাহেবের কাছে কানে গেল, বিশ্ব রোড বন্ধ, শ্রমিকরা আন্দোলন চালাইতেছে যে তারা 18 দাবি মানতে হবে মালিকের। আর আমাদের লগের ভাই তারা থানায় ধরে নিয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের ভাই চাই। তা কইলো কি কারণে ধরে নিয়ে গেছে, যে ভাইয়ে বলছে যে মেয়ের নির্যাতন করছিল, নির্যাতনের কারণে ভাই মারতে গেছে, এই কারণে ভাইরে ধরে নিছে। আসলে কিন্তু ভাইয়া এটা মিশা কথা, এটা একটা বানানোর কথা। ওই ভাই আমারে বলছে, যে নেতা ছিল, নেতা আমারে বলছে যে এইভাবে তথ্য দিবা। ঠিক আছে, ওই তথ্য অনুযায়ী আমরা তথ্য দিলাম। তা আমারে থানায় নিছে। তা ওই যে বাসর দলের যে নেতা ছিল, ওই নেতা আবার ফোন করে কয়ে দিছে যে তারে থানায় নিছেন ভালো কথা, ঠিক আছে, তার উপরে কোনো অত্যাচার করবেন না, তারা সুন্দর মতন বসায় রাখেন, আমি আসতেছি থানায়। ঠিক আছে, সে থানায় গেল, থানায় গিয়া জিটি করলো, জিটি দেখলো, তা করলো না এটা মিথ্যা কথা। ঠিক আছে, মহিলার উপর নির্যাতন করতে লইছে, তারা দেখছে, দেখার পরে ওই মালিকের তারা উপরে হামলা করছে, তারা শুধু হামলা করে নাই। ঠিক আছে, এই কথা করার পর মেয়ে আবার ওই জায়গায় একটা বানর জনন হয়েছে, যে একটা মেয়ের জামা ছিঁড়াইছে আর কিছু খামচির দাগ ছিল, ওই খামচির দাগগুলাই মানে নির্যাতনের শিকার মেয়েটা,
মেয়েটাই আমার পক্ষ হইয়া ওটার দিছে, স্টেটমেন্ট দিছে। তা কি করব, ওই জায়গায় তো মেয়ের পক্ষ পাই গেছে গা, এই জায়গায় তার আমার কোনো কিছু করার নাই। এই জায়গায় আমারে ছাইরা দিল, ওই অফিসে স্যারের কথা শুনে ছাইরা দিল। ছাইরা দেওয়ার পরে 18 দাবি মানলো, কোম্পানি মানে নাই। তাকে বলছে যে লাগলে কোম্পানি বন্ধ করে দিমু, তারপরও আমরা কোম্পানি চালাম না, শ্রমিক থেকে শুরু করে যত স্টাফ ছিল সবারই ছাঁটাই করুন। ঠিক আছে, তা আমাদের কি করলো, ওই ছাঁটাই করে দিল, টাকা পয়সা সব হিসাব দেব কইরা ছাঁটাই করে দিল। ছাঁটাই করে দেওয়ার পরে তা আমি আবার জয়েন করলাম আরেক ফ্যাক্টরিতে চাকরি করলাম, প্রোডাকশনে। জি, প্রোডাকশনে কাজ করতেছি। এর ভিতরে আমার প্রোডাকশনের টাকা আসলো 16,500 টাকা। ঠিক আছে, তা তাদের হিসাবে 16,500 টাকা। তা আমার হিসাবে আমার 16,000 টাকা ব্যাংকে ঢুকছে, আর 500 টাকা ঢোকে নাই। সেটা নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে যাইতাছি। তা বললাম 2-3 দিন, আমার বলতেছে আজকে না কালকে না পরশু না তরশু, এমন ঘুরাইতেছে। তা আমি বললাম স্যার, আমরা মাথার গাম পায়ে ফালাইয়া কষ্ট করি, আমার 500 টাকা দেন না। কইতেছে না, টাকা দেওয়া যাইব না। তখন না স্যার, টাকাটা দেন, টাকাটা লাগবো। কয় তুমি কি নেতা হয়ে গেছো গা, এলাকার নেতা? সে একটা প্রভাবশালী লোক, তার নামটা আমি নিতে চাই না, ওই এলাকারই এখন বর্তমানে একটা ভালো পর্যায়ে আছে সে, তার নাম আমি বলতে চাই না। তা আমি আবার কি করছি, তার ওই আইডি কার্ড ছিল, ওই আইডি কার্ড তার মুখ বাড়া মাইরে দিছি দৌড়, আজও দৌড় কালো দৌড়, আজও পর্যন্ত ওই ফ্যাক্টরির কাছে যাই না। ভয় যদি মা ধরতে পারে না, দেখতে পারলো আজও পর্যন্ত মেরে ফেলাইব, তার কোনো গ্যারান্টি নেই। তার এমন বড় লেভেলের ক্ষমতা হাত আছে। তারপরে চাকরি নিলাম 2016-তে, 8 ঘন্টায় ডিউটি, ভালোই ডিউটি করতেছি। তা তখনকার বেতন 4500 টাকা বেতন, 8 ঘন্টায় ডিউটি। তা করতেছি করার ভিতরে 8 ঘন্টায় ডিউটি, কিন্তু আমার একটা ভালো অভ্যাস ছিল, ওভার টাইম করতে পারতাম ভালো। ওভার টাইম আমার রেকর্ড আজও পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই, 180 ঘন্টা ওভার টাইম, এক মাসে 180 ঘন্টা ওভার টাইম। আমার 4500 টাকা বেতন হলে কি হবে, কিন্তু দেখা গেছে প্রতি মাসে 16,000 টাকা, 17,000 টাকা, 20,000 টাকা উঠাতে পারতাম। ওভার টাইম, নাস্তার টাকা, প্রোডাকশন, অনেক ধরনের টাকা ছিল তখন, টাকা ছিল। তা 8 ঘন্টা ডিউটি করতেছি। এর ভিতরে এক বন্ধুর সাথে পরিচয় হইলো, আমার ওই মাদ্রাসারই আলমগীর কুরার নাম, সে আমাদের পাশের মেলেই টেক্সটাইল মেলে কাজ করে। টেক্সটাইল মেলে কাজ করতেছে মানে এক মেয়ের পরিচয় আর করলো, পছন্দ হইলো, মেয়ের প্রস্তাব সবই দিল। 16 ডিসেম্বর আমার নিয়ে ঘুরতে গেল, আমার সাথে করে নিয়ে ঘুরতে গেল, মেয়ের সাথে করে ঘুরে টুরে আসলো, ছবি টবি তুললো মেয়ের সাথে করে। তা মেয়েটারে যে আরেকটা ছেলে পছন্দ করতো, ঠিক আছে, ওইটা কিন্তু আমার ওই আলমগীর বন্ধু জানতো না। ঠিক আছে, ওই মেয়েটা যে ছেলেটা পছন্দ করতো, ওইটা ওই ছেলেটার বন্ধু। আচ্ছা জলিল, বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি জবই করি এই টেক্সটাইল মিলে। আচ্ছা, বিয়ে শাদী করেছেন? জি। বউয়ের সঙ্গে আছেন নাকি সেখানে ছাড়াছাড়ি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়ে কটা করেছেন? বিয়ে একটা করছি। একটা বাচ্চা কাচ্চা আছে? জি না। কত সালে ছাড়াছাড়ি হয়েছে? সংসার কতদিনের ছিল? সংসার ছিল 3 বছরের। এই যে এতগুলা ভুল আপনার জীবনে, মানে এত রকমের ভুল, এই ভুলগুলা কি কারণে আপনার কি মনে হয়? একের পর আপনি ভুল করে গেছেন, চুরি থেকে শুরু করে, মারামারি থেকে শুরু করে, অনৈতিক শারীরিক সম্পর্ক থেকে শুরু করে, কোনো কিছু বাদ দেননি। আপনার কি মনে হয় এই ভুলের পেছনে কারণটা কি? আমার মনে হয় ভুলের পিছনে কারণ শুধু আমার আব্বু। ঠিক আছে, হ্যাঁ, আব্বু যদি আমাদের একটু কেয়ার করত, ঠিক আছে, আমাদের 3 বেলা খাওয়ান দিত, আর আমাদের খোঁজ খবরটা নিত, আর আমাদের যদি মনে করলেন সবসময় একটা বাবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করত, তাইলে মনে হয়তো আমার কাছে আমরা এরকম ভুল পথে যাইতাম না। বাবা যদি একটু আমাদের কেয়ার করত। শুধু কি তাই? আপনি যখন আপনার বয়স কত এখন? এখন 26 বছর বয়স। এখন তো আপনি বোঝেন, বোঝার পরেও তাহলে আপনি সেই ভুলগুলোর মধ্যে কেন থাকেন? কেন সেখান থেকে বের হয়ে আসতে পারেন না? খারাপ লাগে না আপনার এই ভুলগুলো করলে? এই যে মানুষের এত ক্ষতি করলেন, এত ক্ষতির মধ্যে আছেন, করতেছেন, অনেক কিছু আমি আনতে পারলাম না এখানে। এটা আপনার তো এই জীবনের গল্পটা এরকম না হয়ে তো ভালো হতে পারতো, সেটা আপনার ইচ্ছা করে না কখনো? জি, আমার ইচ্ছা করে আমি ভালো হয়ে চলতে, কিন্তু মানুষ আমার ভালো হইতে দেয় না। ঠিক আছে, মানুষ আপনাকে ধরে রাখে যে তুমি ভালো হইতে পারবে না, এরকম বলে মানুষ। সমাজের মানুষ এমন একটা জিনিস,
মনে করলেন ভালো হইতে গেলে পিছের মানুষ ভ্যাগিগুলা বিষয়টা আসলে এরকম না। আপনি যদি খারাপ হতে চান আপনার সামনে খারাপ জিনিসগুলাই আসবে, আপনি যদি ভালো হতে চান তাহলে আল্লাহ আপনার সামনে ভালো জিনিসগুলাই দিবে। ঠিক আছে, সো আপনার চাওয়াটা ঠিক আছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। তবে আপনার ভেতরে নিশ্চয়ই ভালো কোনো উদ্দেশ্য আছে, এখনো জীবিত আছে, নইলে আপনি কেন আসবেন এই 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 অনুষ্ঠানে আপনার নিজের গল্পগুলো বলতে? তো আপনি কেন বললেন এই গল্পটা, আসলে কেন বললেন? ভাই আমি গল্পটা বলছি এই কারণে যে আমার মতো ভুল আর কোনো মাদ্রাসার আর কোনো লোক না করুক, কোনো লোক না করুক, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা না। সব মাদ্রাসার ছাত্ররা আপনার মতো না, নিশ্চয়ই না। আপনি নিজে ভুলের মধ্যে আছেন এখনো, নাকি ভুল থেকে বের হয়ে গেছেন? আপনি যে মানুষকে জ্ঞান দিবেন সেটা তো পরের বিষয়, আপনি নিজে কি এখনো ইনভলভ আছেন? জি না, আমি এখনো বর্তমানে এই ডিগুলার ভিতর নাই। এখন আমি আল্লাহ দিলে অনেক ভালো হয়ে গেছি। এখন আপনি নিজে বের হয়ে আসতে পেরেছেন? জি ইনশাল্লাহ বাইরে হয়ে যেতে পারছি। এখন মানে আমার বিবেক আমাকে বারবার প্রশ্ন করে যে তুমি এত ভুল করছো, আর ভুল করিও না। ঠিক আছে, আমার বিবেক আমাকে এখন প্রতিদিন রাত্রে আমার শুধু নাড়া দেয়, এখন আল্লাহর দিকে তাকাও, যা করছো ভুল আগামীতে আর করিও না। প্রিয় শ্রোতা, আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, এখানে সমস্ত কিছু ওর পরিচয় গোপন রেখে আমরা আজকে ওকে উপস্থাপন করেছি। আমাদের সমাজে যেই সব ছেলেমেয়েরা ছোটখাটো বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত, যারা আমাদের হরহামেশাই চোখে পড়ে, এদের মধ্যেও একজন। আমি আসলে অতটা ইনডিটেলি ওকে উপস্থাপনও করতে পারিনি, সেটা আমার অনুষ্ঠানের সীমাবদ্ধতা, এবং আমি সীমাবদ্ধতা বলবো না, আসলে সামাজিক সীমাবদ্ধতা থেকেও বলবো, উপস্থাপন করা যায় না সেই জায়গাটা থেকে। তো আপনাদেরকে শুধু বলবো যে কি ধরনের ছেলেমেয়েরা আসলে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়, আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন আজকের এই অনুষ্ঠান থেকে। এবং যারা অপরাধ করে তাদের মধ্যে মানবিকতা বোধ, মানবিক বোধ এগুলো থাকে। আমাদের শুধু উচিত ওদের প্রতি একটু একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া। একটা মোমেন্ট একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে।